একটা তিতা সত্য কথা দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে হাজার হাজার নতুন খামারি এবং উদ্যোক্তা তৈরি হয়। তাদের মধ্যে ৭০ ভাগ খামারি প্রথম ১ থেকে ২ বছর খামারটাকে কন্টিনিউ করে লস করে তারপর খামারটা বন্ধ করে দেয়। কিন্তু কেন এমন হয়? খামার ব্যবসা কি আসলেই লসের, নাকি আমাদের খামার পরিচালনায় কোথাও ভুল আছে? আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব একটা দীর্ঘমেয়াদী লাভজনক বিজনেস হিসেবে এই খামারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কি কি করণীয় বা কি কি বিষয়ে আপনি খেয়াল রাখলে একটি খামারকে স্বাবলম্বী করতে পারবেন। আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে এই বিষয়টি। আপনি বেকার বা আপনি চাকরিজীবী, সাইড বিজনেস হিসেবে এই খামারকে আঁকড়ে ধরতে চাচ্ছেন, বা আপনি প্রবাসী, প্রবাস শেষ করার পরে এই খামার ব্যবসার সাথে নিজেকে ইনভলভ করতে চাচ্ছেন, বা প্রবাস থেকে কিভাবে একটি ফার্মিংকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, আজকের সম্পূর্ণ ১২ মিনিটের ভিডিও জুড়ে থাকছে এই বিষয়টির আদ্যপ্রান্ত। একটু স্ক্রিপ্ট নয়, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। আর অর্ধেক জ্ঞান একটি খামার ধ্বংসের মূল কারণ। বন্ধুরা, প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা কেন খামার করব? ভালো দুধ এবং মাংসের চাহিদা দিন দিনেই বেড়ে চলেছে। একমাত্র এই বিজনেসটির ডিমান্ড কখনোই কমবে না। এটার ডিমান্ড দিনই ত্বরান্বিত হবে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, খামার কারা করবেন? আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, খামার সবার জন্য না। যারা মনে করেন এখানে টাকা ইনভেস্ট করবেন, কালকে থেকে আপনার এখানে ইনভেস্ট করার পরে লাখ লাখ টাকা ইনকাম হবে, তাদের জন্য এই খামার ব্যবসা না। দয়া করে খামারের পেছনে তারা ইনভেস্ট করবেন না। এখানে যদি আপনি নিজে শ্রম দিতে পারেন এবং প্রচুর পরিমাণে ধৈর্য থাকে এবং গবাদি পশুর প্রতি রিয়েল ভালোবাসাটা থাকে, তাদের জন্যই হচ্ছে এই খামার ব্যবসা। আপনি যদি অলস হন বা লোক দিয়ে খামার পরিচালনা করাতে চান, বা শুধু ইনভেস্ট করে এখান থেকে প্রফিট খুঁজতে চান, তাহলে এই বিজনেসটা কিন্তু আপনার জন্য না। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। যারা চাকরিজীবী বা সাইড বিজনেস হিসেবে এই গবাদি পশু পালন সেক্টরে বিনিয়োগ করতে চান, তাদের জন্য আজকের এই দ্বিতীয় পয়েন্ট। যদি ফুল টাইম সময় দিতে না পারেন, দিনের একটা সময় আপনার গবাদি পশুর কাছে যান এবং তাদের সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করুন। বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একজন ম্যানেজার রাখুন। তারা আপনার খামারটা আপনার ডিরেকশন অনুযায়ী পরিচালনা করবে। শুধু ফোন বা সিসি ক্যামেরার মাধ্যমে খামার পরিচালনা করবেন না। আপনার মূল পেশায় যাওয়ার আগে দিনে অন্তত ১ ঘন্টা হলেও আপনি আপনার ফার্মে সময় দেওয়ার অভ্যাসটা গড়ে তুলুন। এবার আসি যারা প্রবাসী, প্রবাস থেকে খামার করতে চান, তারা কিভাবে করবেন, বা প্রবাস থেকে এসে কিভাবে খামারটা শুরু করবেন। দেখেন, আমি বলবো আপনি এখানে একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছেন। মাস গেলে ৩০-৪০ হাজার, ৫০ হাজার, ১ লাখ টাকা একটা স্যালারি পাচ্ছেন। তখন আপনাকে করতে হবে, আপনি সাইড বিজনেস বা আপনার সাইড চাকরি হিসাবে বা সাইড আয়ের উৎস হিসাবে আপনি সেটাকে শুরু করতে পারেন। যেমন আপনি বাড়িতে আপনার বিশ্বস্ত কেউ আছে, ২-৪টা আপনি একটা সেট করেন, ৮টা-১০টা করে সমস্যা নেই। কিন্তু আপনি ২-৪টা গবাদি পশু দিয়ে ওই বিশ্বস্ত লোকের মাধ্যমে আয় ব্যয়ের একটি খসড়া হিসাব করুন। আপনি দেশে আসার ন্যূনতম ১ বছর আগে, এটা পরীক্ষামূলক এক্সপেরিমেন্ট আপনার জন্য। বা যারা একবারেই দেশে এসে খামারের সাথে নিজেকে যুক্ত করতে চাচ্ছেন, পরিবারের কাছে থাকতে চাচ্ছেন, বা দীর্ঘদিন প্রবাস করার পরে আপনি বাহিরে থাকতে চাচ্ছেন না ফ্যামিলি থেকে, তারা এই খামার বিজনেসটাকে খুব শক্তভাবে নেওয়ার চেষ্টা করেন। তাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনি দেশে আসেন, এসে ২-৪-৫টা খামার, বাণিজ্যিক খামার ভিজিট করেন। আপনি যদি দুধের গরু পালেন বা মহিষ পালেন, আপনি যে দুধটা সেল করবেন সেই জায়গাটা কতটুক আপনার জন্য স্ট্রং, এবং আপনি যদি গরু কেনা বেচা এই ২টা জিনিস আপনি আগে শেখেন, এবং প্রাথমিক চিকিৎসা, যে চিকিৎসাগুলো না জানলেই নয়, সেই জিনিসগুলো জানার চেষ্টা করেন। ৫ জন সফল খামারি, ২-৪ জন ব্যর্থ খামারির সাথে আলোচনা করেন, ঘাসের ব্যবস্থা করেন। আগেই পশু কেনার আগে শেড এবং ঘাস এইগুলো মজুত রাখার পরে আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। আপনার কি দুধের গরু পালা উচিত, না ফ্যাটেনিং করা উচিত, না মহিষ পালা উচিত, এইগুলো আপনি অ্যানালাইসিস করেন। আমি বলব তারা প্রথমে ২টা গরু এবং বা ২টা মহিষ বা ২টা দুধের গরু এভাবে সম্মিলিতভাবে ৩টা প্রজেক্টে ৬টা গরু দিয়ে শুরু করতে পারেন। তাহলে আপনার যেখান থেকে আপনি আউটপুট ভালো পাবেন বা যেখানে আপনার পরিশ্রম কম করতে হয়, আপনি সেই বিষয়ের প্রতি ফোকাস দিতে পারবেন। তখন আপনার খামারটাকে আপনি একটা সফলতার পথের দিকে নিয়ে যেতে পারবেন। সম্ভব হলে অবশ্যই একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন, এবং আশেপাশে যারা পশু চিকিৎসক আছেন বা এআই কর্মী আছেন, তাদের সাথে একটি সখ্যতা গড়ে তোলেন। এতে করে আপনার পরিচিতি বাড়বে। আপনি আশেপাশে ১০ জন খামারির সাথেও বন্ধুসুলভ আচরণ করলে আপনাদের একটি সমবায় সৃষ্টি হয়ে যাবে।
এবার আসি একটি বাণিজ্যিক খামারকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে মূল ৩টি দিক আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। ৩টি গুরুত্ব দিকের মধ্যে একটি দিক হচ্ছে আপনি আপনার খামারের জন্য যে প্রাণীগুলোকে নির্বাচন করবেন তারা কতটুক ভালো জাতের, এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি আবেগে হাটে গেলেন, ৫ টার জায়গায় ৭ টা ৮ টা কিনে নিয়ে আসলেন। শুধু মাথাই বাড়ালেন, খাদ্য খরচ বাড়ালেন। এতে করে কিন্তু আপনার খামারটা সাস্টেনেবল হবে না। আপনাকে অবশ্যই ভালো জাতের, আপনি যদি দুধের গরু পালেন সেক্ষেত্রেও ভালো জাত। আপনি যদি ষাঁড় গরু কেনেন মোটা তাজা করার জন্য সেক্ষেত্রেও ভালো জাত। বা আপনি যদি মহিষ কেনেন সেক্ষেত্রেও ভালো জাতগুলো আপনার খামারের জন্য নির্বাচন করতে হবে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে একটি খামারের 70% খরচ হয় খাদ্য খরচ। আপনি আপনার খামার রেডি ফিডের উপর নির্ভরশীল না হয়ে আপনি আপনার এলাকায় বাজারে যেই খাবারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে একটা আদর্শ স্ট্যান্ডার্ড খাদ্যের চার্ট তৈরি করে আপনার গবাদি পশুকে প্রোভাইড করুন এবং অধিক পরিমাণে যেহেতু আপনি বাণিজ্যিক খামার করবেন অধিক পরিমাণের কাঁচা ঘাসের যোগান রাখবেন আপনার গবাদি পশুর জন্য। এতে করে আপনি খাদ্য খরচ কমাতে পারবেন। ১ কেজি দানাদার খাবার যদি কমাতে হয়, খাদ্য কম দিতে তাহলে আপনার ৫ কেজি কাঁচা ঘাস বেশি দিতে হবে। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি আপনার খামারের গবাদি পশুর রোগবালাই সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণে জ্ঞান আহরণ করতে হবে। একটি গরুর সুস্থতা দেহের তাপমাত্রা কত, অসুস্থ দেহের তাপমাত্রা কত, কেন সে খাবার খাচ্ছে না, ফুড পয়জনিং হলে কী করণীয়, ভাইরাসে আক্রান্ত হলে আপনার করণীয় কী, বা আপনি সেটার প্রাথমিক চিকিৎসা কী, আপনি এইসব বিষয় একটা স্টাডি আপনাকে আগে থেকেই করতে হবে। যদিও সেটা ট্রেনিংয়ের মাধ্যমে আপনার 95% কমপ্লিট হবে আর বাকি 5% প্র্যাকটিক্যালি আপনি কমপ্লিট করতে পারবেন। তবে এই বিষয়গুলো আপনাকে জানা অতীব জরুরি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি আপনার খামারে নিজে সময় দিবেন, নিজে শ্রম দিবেন এবং চেষ্টা করবেন যারা প্রবাসী আছেন লোকের উপর ইনভলভ না হয়ে আপনি আপনার খামারটাকে যদি নিজে শ্রম দিতে পারেন, ইয়ারলি বাৎসরিক আপনার একটা বেতন বের হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার লাভের একটা বিশাল একটা অংশ এবং গবাদি পশু থেকে যে লাভটা করবেন সেটা আপনার বোনাস হিসাবে আপনার খাতায় থাকবে। তাই আপনার গবাদি পশুর ফার্মে আপনি কৃষি সেক্টরে ইনভলভ হওয়ার আগে তাদের রোগ ব্যাধি, এলএসডি, এফএমডি বা এসোডিসিস বা এফিমেরাল ফিভার বা আমাদের বর্তমান যেই ল্যাম্পিং স্কিন ডিজিজ যেটা ভাইরাল ডিজিজ, এসব আক্রমণ করলে আপনার খামারে আপনি প্রতিরক্ষা বলয় হিসাবে আপনি কি কি ব্যবহার করবেন বা এই বিষয়গুলো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, এই বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। তাহলেই আপনি এইখানে খামার করে বা এই সেক্টরে গবাদি পশুর সেক্টরে বিনিয়োগ করে আপনি সফলভাবে খামার হিসেবে এস্টাবলিশ হতে পারবেন। শেষ একটি পয়েন্ট হচ্ছে আপনি আপনার খামারটাকে লাভ করতে পারবেন আরও একটি বিষয় খুব গুরুত্ব সহকারে দেখলে, সেটা হচ্ছে কেনা এবং বেচা। আপনি একটা গরু ২০,০০০ টাকায় কিনেছেন, সেটাকে ৪,০০০ টাকা খাবার দিয়ে ২৪,০০০ টাকার খরচ করেছেন তার পিছনে, তখন সেই গরুটাকে আস্কিং থাকতে হবে আপনার ৩০,০০০। কিন্তু যদি আপনি ৪০,০০০ চান তখন কিন্তু আপনার কাস্টমার আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এমন একটা প্রাইজে রাখবেন যেটা আপনার জন্য প্রফিটেবল এবং যে কাস্টমারটা সে যে দামটা শুনবে তখন সেও যাতে না ছিটকে যায়। এতে করে আপনার যে একটা গুডউইল ধীরে ধীরে আপনার মার্কেটটা তৈরি হবে, ব্যাপারী ক্রেতা সবাই কিন্তু বুঝতে পারবে যে না, সেখানে গেলে সে আমার কাছ থেকে আমার পশুটার দাম বেশি রাখতেছে না। এতে করে কিন্তু আপনি কাস্টমার স্যাটিসফ্যাকশনটাও বুঝলেন, কাস্টমার আপনার উপর স্যাটিসফাই হয়ে আপনার গবাদি পশুকে রিজনেবল প্রাইসে আপনার কাছ থেকে ক্রয় করে নিতে আগ্রহ প্রকাশ করবে এবং আপনিও খুব সহজে আপনার গবাদি পশুকে ভালো একটা কাস্টমার ক্রেতার কাছে পৌঁছে দিতে পারবেন এবং কাঙ্ক্ষিত মুনাফা আপনি অর্জন করতে পারবেন। আর আপনি যদি ধীরে ধীরে এই ধারাবাহিকতা অর্জন করতে পারেন তাহলে আপনার সুপরিচিতি আপনার উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে ছড়িয়ে যাবে এবং দেশ পর্যায়ে আপনার সুপরিচিতি বেড়ে যাবে। আপনি আপনার বিজনেসটাকে একদম সক্ষতার সাথে স্ট্রিক্টলি নিজেরটা নিজে হ্যান্ডেল করবেন, দেখবেন আপনার একটা ভালো মার্কেট তৈরি হবে। আপনি ২ টাকার পণ্য ৳২.৫ চাইতে পারেন, কিন্তু ২ টাকার পণ্য ৳৪ চাইলে তখন কিন্তু গ্রাহক আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। মনে রাখবেন বন্ধু, খামার কোনো লটারি না। এখানে আপনার সততা, শ্রম এবং আস্থার যে অর্জনটা আপনি করবেন, এতে করে আপনার জীবন বদলে দেওয়ার মতো একটি গল্প তৈরি হবে। যে চাকরিজীবী মানুষটা সাইড বিজনেস হিসেবে খামার করে সফল হওয়ার দিনের পরে দিন স্বপ্ন দেখেছেন, বা যেই প্রবাসী প্রবাস নামের যন্ত্রণা বা জেলখানা থেকে মুক্ত হয়ে খামার করার স্বপ্ন দেখেছেন, বা যারা একবারে প্রবাস থেকে এসে খামার করার স্বপ্ন দেখেন, বা যারা বেকার আছেন উদ্যোগ নিতে চাচ্ছেন,
আশা করি আজকের এই বিষয়গুলো আপনি যদি নোট রাখেন বা মাথায় গেঁথে নেন, আপনি কারো কাছে যেতে হবে না। আপনাকে পয়েন্ট টু পয়েন্ট আকারে আমি ভিডিওতে বলে দিয়েছি। এই বিষয়গুলোকে আপনি খেয়াল রাখলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। তবে অবশ্যই প্রতারক চিনতে হবে। আপনাকে 20 লিটারের দুধের গরু অক্সিজেন ইনজেকশন দিয়ে আপনাকে দিয়ে দেবে 40 লিটার বা 30-35 লিটার বলে, বা 8 লিটারের দুধের গরু অক্সিজেন ইনজেকশন দিয়ে আপনাকে দিয়ে দেবে 20 লিটার বলে। সেটাও আপনাকে শিখতে হবে। প্রতারকরা প্রবাসী বা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে টার্গেট করেন, কারণ তাদের আবেগ বেশি। একটা ব্রাহ্মা বাচ্চা 2-3 লাখ টাকায় সেল হয়, কিন্তু একটা ব্রাহ্মা বাচ্চা যখন মায়ের দুধ ছেড়ে এসে, সেই চিরচেনা গোয়াল ছেড়ে এসে যখন নতুন একটা পরিবেশে আসে, সেই বাচ্চাটা পাতিলের ট্যাপ গলা আসে না, যেমন আমাদের এই চারিটা ভাঙা এরকম ভেঙে যাবে। এই বিষয়গুলো আপনাকে আবেগকে আগে কন্ট্রোল করতে হবে। আপনি আপনার ঘরে ব্রাহ্মা বাচ্চা তৈরি করেন। এখানে রকেট কোনো সায়েন্স না, আহামরি কোনো বিদ্যা না যেটা আপনি পারবেন না। আপনিও পারবেন, শুধু সময়ের অপেক্ষা, ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। আপনার দেখা দেখি যাতে আরও কিছু মানুষ উদ্যোগ নিতে পারে, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে, সেইভাবে খামারটাকে পরিচালনা করেন। সকলকে সুপরামর্শ দেন। আপনি সদগাই জারি হিসাবে সব আপনার আমলনামায় পৌঁছে যাবে। একজনের আপনার কথার দ্বারা যদি রিজিকের ব্যবস্থা হয়ে যায়, এখান থেকেও কিন্তু আপনি একটা সওয়াব পাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের এই খামার বিষয়ের প্রশ্নের সকল প্রশ্নের একটি মোটামুটি উত্তর আপনারা পেয়ে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে আগামীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। এবং আপনারা কে কোন বিষয়ে জানতে চান, মহিষ পালন, গবাদি পশু পালন, মাছ পালন বা গারল ভেড়া পালন, ইনশাল্লাহ আমি রুবেল আপনাদের সাথে আছি। আপনাদেরকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে আমি চেষ্টা করব সকলকে সুপরামর্শ দিয়ে এই উদীয়মান সেক্টরটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমার সর্বাত্মক চেষ্টা এবং থাকবে। আমি সবার জন্য মন থেকে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।